প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরিণতি ও সুশাসন ক্লাসে। আমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী তাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটা আমার। এবং প্রথমেই আমরা ক্লাসের শুরুতে একটা ভিডিও দেখব এবং সেই ভিডিও থেকে আমরা অনুমান করার চেষ্টা করব যে আজকের ক্লাসে আমরা কি পড়াতে যাচ্ছি। তো সবাইকে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি, আমি হচ্ছি তিতাস মিয়া, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নেত্রকোনা সরকারি কলেজ। আজকে ভিডিওটি দিয়েই আমরা মূলত ক্লাসটি শুরু করলাম।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওটিতে আমরা নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী দেখেছি, আমরা উইনস্টন চার্চিলকে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে দেখেছি, ফিদেল ক্যাস্ট্রোকে দেখেছি। এই যে দেখেছি তাদের যে কার্যক্রম বিভিন্ন সমাবেশে বা তাদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদের যে অংশগ্রহণ দেখলাম, জাতির কখনো বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে, আবার কখনো দেখেছি যে জাতির প্রয়োজনে সবাইকে পথ নির্দেশ করার জন্যে তারা নির্দেশনা দিচ্ছেন এই ভিডিওতে। তো ভিডিওটি দেখা নিশ্চয়ই শেষ, এবং এবার তোমাদের কাছে আমি জানতে চাইবো যে ভিডিওটি দেখার পরে কি মনে হচ্ছে, আমরা কি নিয়ে আলোচনা করব, আজকে আমাদের বিষয়বস্তুটা কি আলোচনার। তো বুঝতেই পারছো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে নেতৃত্ব। যেহেতু ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে আমি শো করেছি, আমি নেলসন ম্যান্ডেলাকে শো করেছি, এখানে মহাত্মা গান্ধীকে ভিডিওতে নিয়ে এসেছি, বুঝতেই পারছো যে আজকে সারা বিশ্বের যত নেতা রয়েছেন, যারা মানুষের মনে তাদের নেতৃত্বের গুণে তারা মানুষের মনে রয়ে গিয়েছেন মৃত্যুর পরেও, তাদের সেই গুণাবলী অর্থাৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করছি। তো আজকে আলোচনার শিখন ফলটি আমরা জেনে নিই। প্রথমেই আমরা আলোচনা করব যে নেতৃত্ব কি, তা থেকে শিক্ষার্থীরা বলতে পারবে যে নেতৃত্বের সংজ্ঞা কি বা নেতৃত্ব কি। দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু হবে নেতৃত্বের প্রকারভেদ। শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে নেতৃত্বের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। এবং তৃতীয় যে শিক্ষণ ফলটি আজকের আমার ক্লাসের, সেটি হচ্ছে নেতৃত্বের কি কি গুণ থাকা উচিত তা শিক্ষার্থীরা বলতে পারবে। তো শিক্ষার্থীরা প্রথমেই যদি বলি যে নেতৃত্ব কি, আমরা জানি যে নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, এবং লিডারশিপ শব্দটি লিড থেকে এসেছে। এবং লিড, নেতৃত্বের ইংরেজি লিডারশিপ, এবং লিড বলতে যে বিষয়টা আমরা জানি যে কোনো কিছু চালনা করা বা পথ দেখানো বা নির্দেশ প্রদান করা, তাকেই মূলত ইংরেজিতে আমরা লিড বলে থাকি। এবং যেহেতু লিড থেকেই, যিনি লিড দিয়ে থাকেন, যিনি চালনা করে থাকেন, পথ নির্দেশ করে থাকেন, তাকেই যেহেতু আমরা ইংরেজিতে লিডার বলছি, সুতরাং আমরা বলতে চাই যে সামনে থেকে সবকিছু যিনি পরিচালনা করেন, যিনি নির্দেশ প্রদান করেন, তাকেই মূলত আমরা লিডার বলবো। তো আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থ থেকে আমরা সংজ্ঞায়নের দিকে চলে যাই, তাহলে বলতে হবে যে সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত এবং উদ্যোগী করার যে কাজটা, সেটি হচ্ছে নেতৃত্ব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে ৬ জন মানুষের একটি কোনো একদিকে যাত্রা নির্দেশ করছে, এবং সবার সামনে যে লাল কোট পরিহিত যে লোকটি, তার হাতে রয়েছে নিশান বা পতাকা, তিনি মূলত অন্য ৫ জনকে নির্দেশনা দিচ্ছেন। তো আমরা যদি এই প্রতীকী ছবিটার আলোকে এই সংজ্ঞাটি আলোচনা করি, তাহলে বলতে হবে যে এখানে পিছনে যে ৫ জন রয়েছে তারা হচ্ছে সাধারণ একটি একই রকম লক্ষ্যের জন্য সবাই একই দিকে যাচ্ছে, এবং এই সাধারণ জনগণকে একই লক্ষ্য অর্জনের জন্য সহযোগী হতে সামনে থেকে যিনি প্ররোচিত বা উদ্যোগী করছেন, তিনিই মূলত নেতা, এবং তার কাজটাকে আমরা নেতৃত্ব বলবো। দ্বিতীয় যে ছবিটিতে আমরা দেখছি, তার আলোকে যদি আমরা নেতৃত্বকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বলতে হবে যে ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে, সেই বিষয়টি বা সেই গুণাবলীকে বা সেই নৈতিক গুণাবলীটাকে আমরা নেতৃত্ব বলবো। তাহলে এখানে দুটি কথা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্যক্তি এবং আরেকটি হচ্ছে দল। এবং এখানে লিডারশিপ যে বিষয়টা বা নেতৃত্ব যে বিষয়টা, একজন ব্যক্তি যেমন সমগ্র সংগঠনকে বা সমগ্র জাতিকে নেতৃত্ব দিতে পারে, ঠিক তেমনি একটি দলও কিন্তু তার রাজনৈতিক আদর্শের দ্বারা সমগ্র জাতিকে নেতৃত্ব দিতে পারে। তো বিষয়টি হচ্ছে ব্যক্তি বা দল যেই হোক না কেন, আহ, সেই ব্যক্তি বা দলের যে নৈতিক গুণাবলী যা অন্যদেরকে অনুপ্রেরণা দিয়ে একটা বিশেষ দিকে বা লক্ষ্যের দিকে ধাবিত করে, তাকে আমরা নেতৃত্ব বলবো। পরিণতিতে আসলে নেতৃত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি চ্যাপ্টার। এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলছেন যে নেতৃত্ব হচ্ছেন ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারা প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে দাবা খেলার কয়েকটি এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেখানে রাজা
সৈনিকদেরকে পরাভূত করে সে প্রাধান্য বিস্তার করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো ছবিটি আসলে এই সংজ্ঞারই প্রতীক। কেননা এখানে অন্যের কর্মধারা প্রভাবিত করে অন্যের উপর আধিপত্য বিস্তার করার যে একটি গুণ, যে গুণাবলীর মধ্য দিয়ে অন্যদেরকে সে আদেশ দানের সক্ষমতা অর্জন করে, সেই গুণাবলীটাকেই মূলত আমরা নেতৃত্ব বলছি। তো নেতৃত্ব কি আমরা জেনে গেলাম। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে নেতৃত্বের প্রকারভেদ। আমরা জানি যে নেতৃত্ব ৪ প্রকার রয়েছে। প্রথমত হচ্ছে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, তৃতীয় হচ্ছে প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব এবং চতুর্থ হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। আমরা যদি একে একে সবগুলো বিষয় আমরা আলোচনা করি, প্রথমেই আমরা আলোচনা করতে হবে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। আমরা জানি যে কোনো বিশেষ জ্ঞান, শিক্ষা দীক্ষা বা দক্ষতা প্রভৃতির জন্যে যখন অন্যান্য মানুষের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় বা অন্যদেরকে প্রভাবিত করার বা দিক নির্দেশনা দেওয়ার মতো তার যোগ্যতা অর্জিত হয়, তখন সেই ধরনের নেতৃত্বের যে গুণটি, সেই গুণটিকে আমরা বলবো বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। এখানে আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে সমসাময়িক একটি ইস্যু এখানে সামনে আনা হয়েছে, অর্থাৎ একটি ভাইরাসের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোভিড-19 ভাইরাসটি রয়েছে, অনেকটা কদম ফুলের মতো। তোমরা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে তোমরা এই ভাইরাসটি সম্পর্কে ইতিমধ্যেই জেনেছ। এই যে সারা বিশ্বে এখন কোভিড-19 আমাদেরকে অ্যাটাক করেছে বা আক্রমণ করেছে, এই করোনা ভাইরাস থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, এখানে এই যে একটা প্যান্ডেমিক বা জাতীয় একটা এটা কোনো সামরিক নিরাপত্তা নয়, যদিও এটা একটা অসামরিক একটা রোগের আক্রমণের কারণে আমরা যদি নিরাপত্তার কথা চিন্তা করি আমাদের নিজেদের জীবনের, তখনও কিন্তু আমাদেরকে কেউ না কেউ লিড করতে হবে। তো সেই লিড করার জন্য আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন ডাক্তার যে মুখোশ পরিহিত, অর্থাৎ মাস্ক পরিহিত অবস্থায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এই কোভিড-19 মোকাবেলা করার জন্য। এখন কথা হচ্ছে যে এই যে কোভিড-19 একটা ইস্যু, আমাদের বৈশ্বিক একটা ইস্যু, মানুষের জীবনের নিরাপত্তাগত একটা ইস্যু আমাদের সামনে এসেছে। সেটি মোকাবেলা করার জন্য কি ধরনের নেতৃত্ব লাগবে? যিনি কোভিড-19 কে পরাভূত করার জন্য দিক নির্দেশনা দিতে পারেন, সেই ধরনের বিশেষজ্ঞ সুলভ নেতৃত্বের প্রয়োজন হবে, এবং যেটি আমরা হসপিটালে বা জাতীয় স্বাস্থ্য নীতি নির্ধারণের ক্ষেত্রে এই মুহূর্তে ডাক্তারদেরকে আমরা দেখছি। সুতরাং কোভিড-19 মোকাবেলার জন্য যে নেতৃত্ব ডাক্তাররা দিচ্ছেন, সেটি হচ্ছে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। দ্বিতীয় যে নেতৃত্বের কথা বলবো সেটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। এটিও আমরা দৃশ্যমান একটা নেতৃত্ব আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে বা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দেখতে পাই। আমরা জানি যে রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি হয় মূলত নেতার কাজ দ্বারা এবং ওই নেতার ত্যাগ তিতিক্ষার দ্বারা। এবং নেতার কাজ দ্বারা বলতে আমরা যে বিষয়টা বোঝাচ্ছি, অর্থাৎ আমরা উদাহরণ হিসাবে যদি একটি ছবি প্রদর্শন করি, দেখা যাচ্ছে এখানে বঙ্গবন্ধুর ছবি। তো তিনি একজন নেতা ছিলেন এবং তার নেতৃত্ব গুণ ছিল, কি ধরনের নেতৃত্ব গুণ ছিল? তিনি ছিলেন, তার রাজনৈতিক নেতৃত্বের গুণ ছিল। তো বলা হয়েছে একটু আগেই যে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বরা সাধারণত নিজের কাজ দ্বারা এবং ত্যাগ তিতিক্ষার দ্বারা অন্যের উপর প্রভাব বিস্তার করে। তাহলে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এবং মুক্তিযুদ্ধের পূর্বেও যে সমস্ত ফেজ গুলা ছিল, প্রত্যেকটা ফেজেই বঙ্গবন্ধুর যেহেতু অবদান রয়েছে, সেই কাজের জন্য আমরা তাকে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে সবার আগে তার নামটি আমরা নিই। তার ত্যাগও ছিল, যেমন আমরা জানি যে পাকিস্তান আমলে শুধুমাত্র বাঙালির মুক্তির জন্য তিনি ৪,৬৮২ দিন জেল কেটেছেন। এই যে স্ত্রী সন্তানকে বাসায় রেখে তিনি ব্রিটিশ এবং পাকিস্তান আমলে তার সমগ্র জীবনের ১/৪ তিনি জেলেই থেকেছেন। আমরা জানি ব্রিটিশ আমলে তিনি ৭ দিন জেল কেটেছেন এবং বাকি ৪,৬৭৫ দিন, এই ৭ এবং ৪,৬৭৫ দিন পাকিস্তানের জেল জীবন সহ মোট তিনি ৪,৬৮২ দিন তিনি জেলে থেকেছেন। তাহলে এই যে জেলে থেকে পাকিস্তানি বাহিনীর পাকিস্তানি অগণতান্ত্রিক শাসক গোষ্ঠীর নির্যাতন সহ্য করেও তিনি বাঙালির জন্য যে ত্যাগ তিতিক্ষা বা কাজ করে গেছেন, সেই ত্যাগ এবং কাজের জন্যই কিন্তু তাকে আমরা রাজনৈতিক অঙ্গনে আমাদের নেতা হিসাবে মনে করি। সুতরাং রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে নেতৃত্বের একটি বিশেষ প্রকার। তৃতীয় যে নেতৃত্বের কথা বলবো সেটি হচ্ছে প্রশাসনিক নেতৃত্ব। যেমন আমরা যদি বলি একটা মন্ত্রণালয়ে কি কি পদ থাকে, এক একটি মন্ত্রণালয়
সারা দেশে সেই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিষয়গুলার নীতি নির্ধারণ করেন এবং সেই নীতি বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করেন। আমরা জানি একটি মন্ত্রণালয়ে সবার নিচে থাকেন কয়েকজন সহকারী সচিব, তার উপরে থাকেন সিনিয়র সহকারী সচিব এবং তার উপরে থাকেন উপসচিব, তার উপরে থাকেন যুগ্ম সচিব, তার উপরে থাকেন অতিরিক্ত সচিব এবং তার উপরে থাকেন সচিব। তো এখানে আহ, সচিবের পদমর্যাদা সবার উপরে, সেটা কোনো রাজনৈতিক কারণে নয়। সচিবের পদমর্যাদা সবার উপরে, সেটা কোনো বিশেষজ্ঞ সুলভ নেতৃত্বের কারণে নয়। সেটি তার যে বড় কারণটি সেটি হচ্ছে প্রশাসনিকভাবে তিনি এমন একটি পদে রয়েছেন যেটিতে তিনি পদক্রমিকভাবে সবার উপরে। সুতরাং আমরা জানি আমলাতন্ত্রের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি ক্লাসে যে সচিব হবেন চিফ অ্যাকাউন্টিং অফিসার অফ এনি মিনিস্ট্রি। যদিও মন্ত্রণালয়ের প্রশাসনিক এবং রাজনৈতিক প্রধান হচ্ছেন মন্ত্রী, কিন্তু প্রশাসনিকভাবে সকল বিষয়গুলো মন্ত্রীকে সহযোগিতা করার জন্য প্রশাসনিক প্রধান হিসাবে কিন্তু সচিবের কথাও আমরা বলি। অর্থাৎ প্রশাসনিক পদ সর্বোচ্চ থাকার কারণে এবং আমলাতান্ত্রিক যে নিয়ম নীতি সেটা রাষ্ট্রে যথাযথভাবে পালনের কারণেই প্রশাসনিক নেতৃত্ব হিসাবে স্ব মন্ত্রণালয়ে কিন্তু সচিবের পদমর্যাদায় আমরা প্রশাসনিক নেতৃত্বের আসনে সচিবকে দেখতে পাই। তো আমরা ৪ ধরনের নেতৃত্বের বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত আমরা বলেছি বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, দ্বিতীয় আমরা বললাম যে রাজনৈতিক নেতৃত্ব, তৃতীয় আমরা আলোচনা করলাম প্রশাসনিক নেতৃত্ব। আরেক ধরনের নেতৃত্ব রয়েছে, সেটা হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। আমরা জানি যে বিশ্বে কিছু নেতৃত্বের কথা আমরা জানি যাদেরকে জাদুকরী নেতৃত্বের গুণাবলীর অধিকারী বলে মনে করা হয়। যেমন হিটলার, আমরা যদিও তাকে সারা বিশ্বে একজন কুখ্যাত নেতা হিসাবে জানি, তিনি ইহুদি নিধনের জন্য কুখ্যাত হয়ে আছেন, কিন্তু এই যে একটা জাতিগোষ্ঠীকে হত্যা করতে যাচ্ছে, এরপরেও তার সৈন্যবাহিনী তার কথা কেন শুনছে? কারণ তার মধ্যে এত বাগ্মিতা ছিল, এত ব্যক্তিত্ব ছিল। তিনি যখনই কোনো উগ্র জাতীয়তাবাদেও বিশ্বাসী হয়ে কাউকে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা দিতেন, তার মধ্যে জাদুকরী নেতৃত্বের, এই যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল বলেই তার কথা তার অধস্তনরা শুনতো এবং একটি জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর একটা কাজেও তিনি জড়িত হয়ে গেছেন। আমাদের বঙ্গবন্ধুর কথা জানি যে ৭ই মার্চের ভাষণে তিনি যখন বলেছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই কথাটি বলার সাথে সাথেই বাঙালি কিন্তু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুশে উঠেছে, তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং এই জাদুকরী নেতৃত্বের গুণ ছিল বলেই বঙ্গবন্ধু একটি কথার মাধ্যমে কিন্তু সারা দেশের মানুষকে, নেতৃত্বের গুণেই সারা দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করতে পেরেছেন। সুতরাং চতুর্থ যে নেতৃত্বের কথা বলবো সেটি হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। তো আরো অনেক ধরনের নেতৃত্ব রয়েছে, যেমন একনায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব বা সর্বাত্মকবাদী নেতৃত্ব, সেগুলো আমরা পরবর্তীতেও আলোচনা করার সুযোগ রয়েছে। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেতৃত্বের কি কি গুণ থাকা উচিত, একজন নেতার কি কি গুণ থাকা উচিত, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলতে চাই যে নেতাকে হতে হবে ব্যক্তিত্বের গুণে গুণান্বিত। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে মোট ৭ জন ব্যক্তির ছবি রয়েছে এবং একজন মানুষ সবার উপরে কেন? কারণ হচ্ছে এই একজনটি হচ্ছে অন্যান্যদের চেয়ে ব্যক্তিত্বের গুণে বেশি গুণান্বিত এবং তার ব্যক্তিত্বের বলেই কিন্তু তার চারিত্রিক যে মাধুর্য, তার যে নমনীয়তা, তার যে তেজস্বিতা, এগুলোই মূলত মানুষের ব্যক্তিত্বের গুণ। এগুলোর বদৌলতে কিন্তু অন্য সবার মাঝে তিনি ঠিকই আধিপত্য বিস্তার করে অন্যদের দিক নির্দেশকের ভূমিকায় চলে গিয়েছেন। সুতরাং ব্যক্তিত্ব হচ্ছে একজন নেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক বা গুণাবলী। দ্বিতীয় গুণাবলীর কথা যদি বলি, আমরা বুদ্ধিমত্তাকে বলবো যে নেতৃত্বের একটি বড় গুণ। আমরা জানি যে ফক্স অর্থাৎ শিয়ালকে পণ্ডিত মনে করা হয়। বনে তার চেয়ে অনেক শক্তিশালী জীবজন্তু রয়েছে, লায়ন রয়েছে বা টাইগার রয়েছে, তাকে আমরা সবচেয়ে বুদ্ধিমান বা বুদ্ধিমান বলছি না, আমরা বলছি শিয়ালকে। এবং একটি বিষয় আমরা জানি, মেকিয়াভেলির কথা জানি। মেকিয়াভেলি বলেছেন তার যে দ্য প্রিন্স গ্রন্থটিতে একজন রাজাকে একটা রাষ্ট্রের নেতা হওয়ার জন্য পরামর্শ দিতে গিয়ে তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন। অর্থাৎ একজন শাসককে তিনি যদি শাসন করতে চান, তার দুইটা গুণের কম্বিনেশন থাকতে হবে তার মধ্যে। একটা হচ্ছে তাকে শিয়ালের মতো ধূর্ত হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে তাকে সিংহের মতো বলবান হতে হবে। সুতরাং
এই যে শিয়ালের মতো ধূর্ততা, তার বুদ্ধিমত্তার বলে তার যে কি হুমকি রয়েছে সেগুলো বুঝতে পারা, বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি বসে বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্তটা যদি তাকে নিতে হয়, তাহলে কিন্তু তার বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। কোনো নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ কখনো রাষ্ট্র ক্ষমতায় কখনোই কেউ ছিল না এবং কখনোই থাকবে না। যারা ব্যক্তিত্বের গুণে গুণান্বিত পাশাপাশি বুদ্ধির অধিকারী হবে, আহ, তারাই কিন্তু এই শেয়ালের মতো দুর্বল হলেও তারা কিন্তু বনে রাজত্ব করার সুযোগ পাবে। সুতরাং মেকিয়াভেলির কথাটা আমরা অত্যন্ত প্রাসঙ্গিক মনে করছি নেতৃত্বের গুণের জন্য। তৃতীয় যে গুণটি নেতৃত্বের, সেটি হচ্ছে মানসিক এবং দৈহিক সুস্থতা। আমরা জানি যে একজন নেতার দৈহিক গঠনটা ইম্পর্টেন্ট কি জন্যে, যে তিনি রাষ্ট্রের অনেক চাপ নিতে হয় সিদ্ধান্ত নিতে গিয়ে, বা রাষ্ট্রের বিভিন্ন জটিল কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে, বা বৈদেশিক রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ হাসিল করার জন্য তার কিন্তু দৈহিক মানসিক একটা সুস্থতার একটা বিষয় থাকে। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুইজনের ছবি। একজন হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রীর ছবি, আরেকজন হচ্ছেন যিনি আইয়ুব খান, লৌহ মানব বলা হয়, তার ছবি। এখানে লাল বাহাদুর শাস্ত্রীর দৈহিক গঠন যে আইয়ুব খানের মতো বিশাল সেরকম নয়। আইয়ুব খানকে কিন্তু অত্যন্ত সুগঠিত একটা বডির অধিকারী হওয়া সত্ত্বেও মানুষের জনরোষের কারণে তাকে কিন্তু ক্ষমতা ছাড়তে হয়েছে। এখানে একজন নেতার যে বিশাল বডি হতে হবে সেটাই কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আমরা জানি যে তার থাকতে হবে, এখানে মানসিক সুস্থতা থাকতে হবে এবং দৈহিক গঠনটা এমন হবেন যে লাল বাহাদুর শাস্ত্রীর মতো অত্যন্ত ছোট দেহের অধিকারী হলেও চাপ নেওয়ার যে মানসিকতা, সেটাকে আমরা দৈহিক সুস্থতা বা মানসিক ফিটনেস বলে আমরা বর্ণনা করছি। সুতরাং নেতা হওয়ার জন্য, যেমন আমাদের ক্যাপ্টেন ছিলেন আমাদের জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিমের কথা জানি, তার দৈহিক গঠনও যে আইয়ুব খানের মতো বিষয়টা এরকম না, কিন্তু বুদ্ধিমত্তার সাথে এত সুন্দর করে তিনি দলটি পরিচালনা করেন, ফলে দেখা যায় যে ইন্ডিয়া অথবা সাউথ আফ্রিকার মতো দলকে হারাতে তার ছোট্ট একটা বডির যে 5.5 ফুট 4.5 ইঞ্চির যে মুশফিকুর রহিম কিন্তু ঠিকই বাংলাদেশ দলকে পরিচালনা করে সে আমাদের জয় এনে দেয়। সুতরাং মানসিক এবং দৈহিক ফিটনেস সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একজন নেতার। আরো বিভিন্ন গুণাবলী রয়েছে, যেমন আমরা জানি যে অভিজ্ঞতা সেটি একটি বড় গুণ একজন নেতার। কারণ আমরা জানি যে নেতার অভিজ্ঞতা যদি কম হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের যে স্বার্থ হাসিল করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা স্বল্পতার কারণে তিনি অনেক সময় চুক্তি সম্পাদনের ক্ষেত্রে হেরে যাবেন। তিনি বৈদেশিক বিভিন্ন রাষ্ট্রের সাথে ডিল করতে গিয়ে তিনি হেরে যাবেন, সেটাই হচ্ছে স্বাভাবিক। সুতরাং যদি নেতা অভিজ্ঞ হন, সেটি রাষ্ট্র চালনায় এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা সেটির অধিকারী যদি হয়, তিনি ঠিকই তিনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা জানি যে প্লেটোর রিপাবলিক গ্রন্থটি বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর মধ্যে একটা, সেরা 10টি গ্রন্থের মধ্যে একটি। সেটি একটি কথা আছে যে ভার্চু ইজ নলেজ। এখানে একজন নেতার একটি বিশেষ গুণ রয়েছে, সেটি হচ্ছে সে শিক্ষিত হবে। আমরা জানি প্লেটোর আদর্শ রাষ্ট্রে যাকে দার্শনিক রাজা হওয়ার কথা বলা হয়েছে, তাকে শিক্ষা ব্যবস্থার কয়েকটি ফেজ সম্পাদনের মধ্য দিয়ে তিনি যখন 35 বছর অভিজ্ঞ হবেন, তখন তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তার ফিটনেসের সার্টিফিকেটটি প্লেটো দিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে যিনি সদ্গুণ যিনি শিক্ষিত হবেন তার মধ্যে সদ্গুণ থাকবে, এবং যখন একজন নেতার মধ্যে সদ্গুণ থাকবে তখন কিন্তু তার এই সদ্গুণের মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব জাগ্রত হবে, এবং এই ব্যক্তিত্ব বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে যে দক্ষতা, সেটি শুধুমাত্র তার দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা এনে দিবে। সুতরাং এই যে ব্যক্তিত্ব, ন্যায়পরায়ণতা, সাহসিকতা, এই সমস্ত ভার্চুগুলা বা সদ্গুণগুলা আসবে হচ্ছে শিক্ষার মধ্য দিয়ে। এই জন্য একজন নেতাকে উচ্চ শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। তো নেতার গুণাবলীর আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জানি যে একজন নেতার অত্যন্ত ইম্পর্টেন্ট একটি গুণ হচ্ছে তার দূরদৃষ্টি। ছবিতে দেখতে পাচ্ছি যে একজন একটি দূরবীন দিয়ে অনেক দূর পর্যন্ত তিনি দেখার চেষ্টা করছেন, যেটিকে আমরা ইংরেজিতে বলি ফোরসাইট। অর্থাৎ একজন নেতা বর্তমানে বসে তিনি ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে তার থ্রেট গুলা কি কি, ভবিষ্যতে তার সম্ভাবনাগুলো কি কি, সেটা অনুমান করার জন্য দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, এবং সেই দূরদৃষ্টিটা আসবে তার
রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, সেই দূরদৃষ্টিটা আসবে রাজনৈতিক শিক্ষা থেকে। এর মধ্য দিয়েই মূলত তিনি দূরদৃষ্টি সম্পন্ন হবেন, যেটি নেতৃত্বের একটি অত্যাবশ্যকীয় গুণ। এছাড়াও নেতৃত্বের বিভিন্ন গুণ রয়েছে, যেমন চারিত্রিক কঠোরতা এবং কোমলতা, বাগ্মিতা এবং উত্তম শ্রোতা। এরপরে কথা এবং কাজের মিল থাকবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে যখন একটি রাজনৈতিক দল ইলেকশন আসে, সে কিন্তু তার নির্বাচনী এলাকায় গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়ে আসে জনগণকে, যে আমি যখন ভোটে নির্বাচিত হব, আমি ক্ষমতায় গেলে কি কি কাজ করব। তো এই যে কথাগুলা, সে প্রতিশ্রুতিগুলা জনগণকে দিয়ে এসেছে, সে নির্বাচিত হওয়ার পরে সেই কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে তিনি কথা এবং কাজের একটা মিল বন্ধন করবেন, তখনই কিন্তু জনগণের কাছে তার যে একটা গ্রহণযোগ্যতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে। সুতরাং কথা এবং কাজের মিল সেটিও থাকতে হবে, তার মধ্যে একটা স্বার্থহীনতা থাকতে হবে। তিনি নিজের যে ভোগবিলাস, কামনা, বাসনা, সেটাকে গুরুত্ব দিবেন, তবে তার চেয়েও গুরুত্ব দিবেন জনগণের যে কামনা বাসনা বা জনগণের স্বার্থকে হাসিল করার দিকে গুরুত্ব দিবেন। সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে নেতা দেখবেন, তখনই কিন্তু তিনি জাতীয় নেতৃত্বে পরিণত হতে পারবেন। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি ছাত্রছাত্রীরা। আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম আমরা যদি এক কথায় জেনে নিই। প্রথমে আমরা আলোচনা করেছি নেতৃত্ব কি, যেটি আমাদের প্রথম শিক্ষণ ফল ছিল। দ্বিতীয় শিক্ষণ ফল ছিল নেতৃত্বের প্রকারভেদ। তৃতীয় শিক্ষণ ফল ছিল একজন নেতা হতে গেলে কি কি গুণের অধিকারী হতে হয়। ক্রমান্বয়ে আমরা নেতৃত্ব কি, নেতৃত্বের প্রকারভেদ এবং গুণাবলী নিয়ে আমরা আলোচনা করে আজকের শিক্ষণ ফলটি তোমাদের মাঝে সম্পন্ন করলাম। তো তোমরা সবাই বাড়িতে বসে যে কাজটি করবে, আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিতে চাই। সেই হোমওয়ার্কটি হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা কি, সেই বিষয়টা তোমরা বইয়ের মধ্যে একটু জেনে নিবে। বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রয়েছে, তোমরা সেই বিষয়টি জেনে তোমরা কমেন্টে জানিয়ে দিবে যে নেতৃত্ব প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা কি, সেটি তোমরা কি কি পেয়েছো স্টেপ বাই স্টেপ তোমরা সেটি কমেন্টে জানিয়ে দিতে পারবে। কোনো প্রশ্ন থাকলেও আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে।